ওকে। আচ্ছা, কয়েকটা প্রশ্নের উত্তর দাও আগে। ওই যে কোন গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কোনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা আমরা জানি। এবং কি করে সেটা দেখতে হয় সেটাও আমরা দেখেছি এর আগে। বলো। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা আমরা জানি তো কিভাবে সেটা চেক করতে হয়। ডোনেটিং উইথড্রয়িং মানে বেনজিন রিং এ আর কি, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে। যেটা এম প্লাস এফেক্ট আছে ওটা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর যেটা মাইনাস এম এফেক্ট আছে ওটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক ঠিক। অর্থো প্যারা ডিরেক্টিং, মেটা ডিরেক্টিং, ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স আমরা এর আগে শিখেছি। ওকে, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, একটা কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি যদি ফেনল নিয়ে শুরু করি, ধরো আমি যদি ফেনল নিয়ে রিয়াকশন শুরু করি, তাহলে ফেনলের ক্ষেত্রে এই অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে। এর মধ্যে একটা লোন পেয়ার যেটা কিনা বেনজিন রিং এর সাথে রেজোনেন্স করতে পারে, দুটোই পারে না। হ্যাঁ, কেন পারে না পরে আলোচনা হবে। দুটো লোন পেয়ারই কিন্তু রেজোনেন্স করতে পারে না, একটা লোন পেয়ার। এবং সেই লোন পেয়ারটা যখন রেজোনেন্স করে তখন ফেনলের অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। আমরা যদি রেজোনেটিং স্ট্রাকচার দেখি, তাহলে এখানে পজিটিভ, তাহলে এই জায়গাটাতে নেগেটিভ হবে, অর্থ পজিশনে নেগেটিভ হবে। এবং এই নেগেটিভ চার্জটা প্যারাতেও যেতে পারে। তাহলে প্যারা, অর্থ আর প্যারা এই দুটো পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কি হয়, ইনক্রিজ করে। ফেনলের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কি থাকে, বেশি থাকে। আবারও দেখো এখান থেকে অর্থতে ইলেকট্রন ডেন্সিটিটা যাবে। তো এখানে এই হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারস। এবং এর যদি রিয়েল স্ট্রাকচার দেখি, তো রিয়েল স্ট্রাকচারে কি হবে, আমরা রিয়েল স্ট্রাকচার যদি ফেনলের ক্ষেত্রে দেখি, তাহলে ফেনলের ক্ষেত্রে তুমি দেখবে যে এখানে OH, এটা পার্শিয়াল ডাবল বন্ড, আর এখানেও পার্শিয়াল ডাবল বন্ড তৈরি হবে। এখানে ডেল্টা পজিটিভ চার্জ, আর অর্থ আর প্যারা পজিশনে ডেল্টা নেগেটিভ চার্জ। ওই জন্য এটা অর্থ প্যারা ডিরেক্টিং। ইলেকট্রোফাইল যখন আসবে, তো ইলেকট্রোফাইল যেহেতু পজিটিভলি চার্জ, তো এটা অর্থ বা প্যারা পজিশনেই অ্যাটাক করবে ফেনলের। এটা হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারস। ফেনলের ক্ষেত্রে তুমি কটা রেজোনেটিং স্ট্রাকচারস পেলে? ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার যদি তুমি দেখো, তাহলে 1, 2, 3, 4 আর এই 5, এই 5টা আমরা ডিফারেন্ট রেজোনেটিং স্ট্রাকচারস পেলাম। এবং এখানে একটা রিয়েল স্ট্রাকচারও আমরা ফেনলের ক্ষেত্রে আমরা বানাতে পারলাম। এই স্ট্রাকচারটার ক্ষেত্রে দেখো, রেজনের ফেনলের যেটা রিয়েল স্ট্রাকচার আছে, সেইখানে কি হয়েছে, চার্জ সেপারেশন হয়েছে। এবং এখানে যে কোনো একটা স্ট্রাকচারকে তুমি যদি দেখো, ফর এক্সাম্পল ধরো তুমি এই 2 নম্বর স্ট্রাকচারটাকে দেখছো, এই 2 নম্বর স্ট্রাকচারটাতে তুমি একটা জিনিস দেখবে যে এখানে পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, একই মলিকুলের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলবো কি, যে এখানে চার্জ সেপারেশন হয়েছে। চার্জ সেপারেশন হয়েছে। যদি কখনো চার্জ সেপারেশন হয় না, তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচার ইনফ্লুয়েন্স বা সেই রেজোনেটিং স্ট্রাকচার কন্ট্রিবিউশন রিয়েল স্ট্রাকচারে কম হয়। তার মানে আমি যদি এই 1 আর 2 নম্বর স্ট্রাকচার দুটোর মধ্যে দেখি, তাহলে 1 নম্বর স্ট্রাকচারটার কন্ট্রিবিউশন রিয়েল স্ট্রাকচারে বেশি থাকবে 2 নম্বর স্ট্রাকচারটার থেকে। বোঝা গেছে? তাহলে এখানে এই যে চার্জ সেপারেশনটা হচ্ছে, এই চার্জ সেপারেশনটা এখানে
ইম্পর্টেন্ট, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ সেপারেশন ব্যাপারটা হয়। কিন্তু ধরো এই ফেনলকে যদি আমি ফেনল না ভেবে আমি যদি ফেনক্সাইড ভাবি, ধরো ফেনল থেকে তুমি একটা H প্লাস বের করে দিলে, তাহলে এটা হয়ে যাবে ফেনক্সাইড। ফেনক্সাইড যখন হবে তখন 3টে লোন পেয়ার থাকবে, একটা লোন পেয়ার আরো এক্সট্রা আসবে, এবং এর মধ্যেও একটা লোন পেয়ারই রেজোনেন্স করবে। তো সেই লোন পেয়ারটা যদি রেজোনেন্স করে তাহলে কি হবে, এইখানে নেগেটিভ চার্জটা চলে আসবে। তাহলে এই স্ট্রাকচারগুলোতে দেখবে যে ফেনলের যে ফেনক্সাইড আয়নের যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো বানাচ্ছ, সেই ফেনক্সাইড আয়ন রেজোনেটিং স্ট্রাকচারে কিন্তু চার্জ সেপারেশন নেই, একটাই নেগেটিভ চার্জ, যেটাই শুধুমাত্র এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে। চার্জ সেপারেশন বলে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটছে না। কার ক্ষেত্রে? ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে। কি বললাম বোঝাতে পেরেছি আমি? ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে চার্জ সেপারেশনের মতো কোনো ঘটনাই কিন্তু ঘটছে না। এখানে একটা নেগেটিভ চার্জই তুমি দেখবে, যে নেগেটিভ চার্জটাই শুধু রেজোনেন্সে পার্টিসিপেট করছে। কারো কোনো ডাউট আছে বুঝতে বলো এখনো? তাহলে ফেনল আর ফেনক্সাইডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? ফেনলের মধ্যে চার্জ সেপারেশন ব্যাপারটা আছে, ফেনক্সাইডের চার্জ সেপারেশন ব্যাপারটা নেই। ফেনক্সাইডের যদি তুমি রিয়েল স্ট্রাকচার বানাও, তাহলে ফেনক্সাইডের রিয়েল স্ট্রাকচারটা এরকম হবে। এখানেও পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে, ডেল্টা নেগেটিভ, এবং এক্ষেত্রেও দেখবে যে ডেল্টা নেগেটিভ চার্জটা অর্থ আর প্যারা পজিশনেই আসছে। তার মানে ফেনক্সাইডও অর্থ প্যারা ডিরেক্টিংই হবে। তাহলে ফেনলও অর্থ প্যারা ডিরেক্টিং, ফেনক্সাইড আয়নও অর্থ প্যারা ডিরেক্টিং। আমাকে বলো তো এই দুটোর মধ্যে কোনটা বেটার ডোনেটিং গ্রুপ হবে বেনজিন রিংয়ে, ফেনল আর ফেনক্সাইড? কি মনে হয়, ফেনল বেটার ডোনেটিং গ্রুপ হবে না ফেনক্সাইড বেটার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে বেনজিন রিংয়ে? স্যার ফেনক্সাইড। ফেনক্সাইড অবভিয়াসলি, কারণ এখানে দেখো ফেনলের ক্ষেত্রে চার্জ সেপারেশন হচ্ছে। তাহলে ফেনল যখন রেজোনেন্স করছে অক্সিজেন তো পজিটিভ চার্জ পেয়ে যাচ্ছে, তার মানে যখনই ও ইলেকট্রন দেবে আবার উল্টো দিকে মাইনাস আই ইলেকট্রন উইথড্র করবে পজিটিভ চার্জ। তো ফেনল থেকে ফেনক্সাইড বেটার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেনজিন রিংয়ে, মনে রাখতে হবে। কে বেশি? ফেনক্সাইড বেশি। এবং দুটোর মধ্যে স্ট্যাবিলিটিও যখন আমরা চেক করব ইন ওয়াটার, তো ফেনক্সাইড মোর স্টেবল দ্যান ফেনল। তো আমি যদি এরকম লিখি যে একটা ফেনল নিলাম, ফেনল ইন ওয়াটার, তো যখন তুমি ফেনলকে ওয়াটারে নেবে তখন এটা হয়ে যাবে ফেনক্সাইড, আর H3O প্লাস। ফেনক্সাইড আর H3O প্লাস, ঠিক আছে? তো এই যে ইকুইলিব্রিয়ামটা হবে না, এই যে ইকুইলিব্রিয়ামটা, এই ইকুইলিব্রিয়ামটা ফেনক্সাইডের দিকেই বেশি যাবে, কারণ এই ফেনক্সাইডটা হচ্ছে মোর স্টেবল দেন ফেনল। ফেনক্সাইড এটা মোর স্টেবল দেন ফেনল। কেন মোর স্টেবল? কারণ তোমরা জানো যে ফেনলের ক্ষেত্রেও তুমি 5টা রেজোনেটিং স্ট্রাকচার পাবে, এর ক্ষেত্রেও তুমি কটা রেজোনেটিং স্ট্রাকচার পাবে? 5টা, কিন্তু চার্জ সেপারেশনটা ইনভলভড আছে। এর ক্ষেত্রেও 5টা রেজোনেটিং স্ট্রাকচার হবে, কিন্তু চার্জ সেপারেশন ইনভলভ নেই। এই জন্যে ফেনক্সাইড আয়ন হচ্ছে মোর স্টেবল দ্যান ফেনল। এবার ফেনক্সাইড যদি মোর স্টেবল হয় তাহলে ইকুইলিব্রিয়াম সবসময় শিফট করবে কোন দিকে? ডান দিকে। তাহলে ফেনল কি হিসাবে অ্যাক্ট করবে? অ্যাসিড। দ্যাটস ওয়াই ফেনল ইজ অ্যাসিডিক ইন ওয়াটার। তাহলে কেউ যদি কোশ্চেন জিজ্ঞেস করে ফেনল কেন অ্যাসিডিক, তার অ্যান্সার এটা দিতে হবে যে ফেনলেও রেজোনেন্স আছে, ফেনক্সাইড আয়নেও রেজোনেন্স আছে, কিন্তু ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ সেপারেশন হয়, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ সেপারেশন হয় না। তাই ফেনক্সাইড আয়ন মোর স্টেবল দ্যান ফেনল। তাই জন্য ইকুইলিব্রিয়াম রাইট সাইডে শিফট করবে এবং ফেনল অ্যাসিডের মতো বিহেভ করবে। ফেনল ইজ অ্যাসিডিক ইন ওয়াটার। ওকে, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে ভালো করে মনে রাখবে যে বেটার ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে ফেনক্সাইড, ফেনক্সাইড হচ্ছে মোর অ্যাক্টিভেটিং। তাহলে এই যে গ্রুপটা, এটা হচ্ছে মোর রিং অ্যাক্টিভেটিং দ্যান ফেনল।
এই কথাটাও তোমাকে মাথায় রাখতে হবে। দিস ইজ মোর রিং অ্যাক্টিভেটিং দ্যান ফেনক্সাইড, কারণ এখানে নেগেটিভ চার্জ আছে, তো সহজেই নেগেটিভ চার্জও ডোনেট করতে পারবে বেঞ্জিন রিংয়ে। তাহলে আমাকে বলো, ইলেকট্রোফিলিক রিয়াকশন যদি তুমি করো ফেনলে, রিয়াকশন বেঞ্জিনের থেকে ফাস্টার হবে না স্লোয়ার হবে? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন যদি করো, বেঞ্জিনের থেকে ফাস্টার হবে না স্লোয়ার হবে? ফাস্টার হবে। বেঞ্জিনের থেকে ফাস্টার হবে। ওকে, নো প্রবলেম, বেঞ্জিনের থেকে ফাস্টার হবে। তাহলে রিয়াকশন বেঞ্জিনের থেকে ফাস্টার হবে। এবার দেখো, আমি একটা রিয়াকশনের কথা আমি তোমাকে এখানে বলছি। এখানে আমরা একটা রিয়াকশনের কথা আলোচনা করব, যেটা হচ্ছে ব্রোমিনেশন। ব্রোমিনেশন অফ ফেনল। ওকে, ব্রোমিনেশন আমরা জানি। ধরো বেঞ্জিন রিংয়ে যদি ব্রোমিনেশন করতে হয়, ক্যাটালিস্টের দরকার হয় কি হয় না? বেঞ্জিন রিংয়ে যখন ব্রোমিনেশন করতে হয় তখন ক্যাটালিস্টের প্রয়োজন হয় কি হয় না? মনে করো, বেঞ্জিন রিংয়ে যদি হ্যালোজেনেশন করো, ব্রোমিনেশন মানে কি? হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের জন্য ক্যাটালিস্টের প্রয়োজন হয় কিনা? ওকে, ক্যাটালিস্টের প্রয়োজন হয়। তাহলে ক্যাটালিস্টে হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিউইস অ্যাসিড ইউজ করি, আয়রন ইউজ করি ক্যাটালিস্ট হিসেবে। কিন্তু ফেনলের ক্ষেত্রে ক্যাটালিস্টের প্রয়োজন হয় না। এখন কোশ্চেন হতে পারে যে কেন? যদি তুমি ফেনল নাও, আর ফেনল তুমি জানো কি অর্থো প্যারা ডিরেক্টিং, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি তুমি ব্রোমিনেশন করো তো ক্যাটালিস্টের দরকার নেই, শুধু ব্রোমিন নিলেই হবে। আর সলভেন্ট হিসেবে তুমি নিতে পারো CCl4, অথবা তুমি নিতে পারো CS2 কার্বন ডাইসালফাইড, অথবা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এই দুটোকে তুমি সলভেন্ট হিসেবে নিতে পারো। অন্য কোনো সলভেন্ট তুমি নিতে পারো, নন পোলার সলভেন্ট। এখানে সলভেন্ট হিসেবে আমি এই দুটো সলভেন্টকে নিয়েছি, CCl2 অ্যান্ড CS2। ঠিক আছে? যদি নাও ব্রোমিনেশন, এখানে ক্যাটালিস্ট ছাড়াই হবে, এবং ফেনল এতটাই রিঅ্যাক্টিভ যে ক্যাটালিস্ট ছাড়াই ব্রোমিনেশন রিঅ্যাকশন করবে, এবং তুমি প্রোডাক্ট হিসেবে অর্থো ব্রোমো প্রোডাক্ট আর প্যারা ব্রোমো প্রোডাক্ট পাবে, কারণ এটা অর্থো প্যারা ডিরেক্টিং। তাহলে অর্থো পজিশনে ব্রোমিন আর প্যারা পজিশনে ব্রোমিন অ্যাড হবে। এই লোন পেয়ার গুলো দেওয়া প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে অর্থো পজিশনে ব্রোমিন আর প্যারা পজিশনে ব্রোমিন অ্যাড হবে। এবং এর মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা হবে? প্যারাটা মেজর প্রোডাক্ট হবে। আমরা জানি যে প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়, আর অর্থ প্রোডাক্টটা কি হয়? মাইনর প্রোডাক্ট হয়। তাহলে এখানে প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হিসেবে পাবে, এবং মাইনর প্রোডাক্টটা পাবে হচ্ছে অর্থ প্রোডাক্টটা। এখানে ব্রোমিনেশন কতবার হচ্ছে? একবার হচ্ছে। মনো ব্রোমিনেশন হবে। কি বলছি? মনো ব্রোমিনেশন হবে। এই যে দুটো প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট হচ্ছে মনো ব্রোমিনেশন প্রোডাক্ট। মনো ব্রোমিনেশন মানে একবারই ব্রোমিন অ্যাড হবে, মনো ব্রোমিনেশন প্রোডাক্ট। ঠিক আছে? কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যে যদি তুমি ফেনলকে ব্রোমিনেশন করাও ইন প্রেজেন্স অফ ব্রোমিন, এখানে ব্রোমিনই নিলে, কিন্তু সলভেন্টটাকে তুমি চেঞ্জ করে ওয়াটার করে দিলে, তাহলে সলভেন্টটা এবার কি? ওয়াটার, পোলার সলভেন্ট। তাহলে আগে এই যে দুটো সলভেন্ট ছিল, এরা ছিল নন পোলার সলভেন্ট। এখনকার যে সলভেন্টটা হয়েছে সেটা হচ্ছে পোলার সলভেন্ট। ওয়াটারের মধ্যে যদি তুমি দেখো, তাহলে ওয়াটারের মধ্যে যদি তুমি দেখো ব্রোমিনেশন রিয়াকশন অফ ফেনল, তখন কি হয়? তখন তুমি আর মনোব্রোমো প্রোডাক্ট পাবে না। কি হবে? ফেনলের যে তিনটে পজিশন অ্যাভেলেবেল ছিল, অর্থ প্যারা, দুটো অর্থ পজিশন, একটা প্যারা পজিশন, তিনটে পজিশনেই ব্রোমিন অ্যাড হবে। তো এটা তুমি প্রোডাক্টটা পাবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এখন এখানে স্বাভাবিকভাবেই কোশ্চেন হতে পারে যে শুধুমাত্র সলভেন্ট চেঞ্জের সাথে সাথে, এখানে সলভেন্ট ছিল CCl4 বা CS2, এখানে সলভেন্ট হলো ওয়াটার, আর তো কোনো চেঞ্জ হয়নি, খালি সলভেন্ট চেঞ্জ হয়েছে। সলভেন্ট চেঞ্জের সাথে সাথে প্রোডাক্ট কি করে চেঞ্জ হয়ে গেল? তাহলে যদি তোমার সলভেন্টটা হয় CCl4 বা CS2, তুমি প্রোডাক্ট পাবে মনোব্রোমো প্রোডাক্ট। আর যদি তোমার সলভেন্ট হয় ওয়াটার, তুমি পাবে ট্রাইব্রোমো প্রোডাক্ট।
ট্রাইব্রোমো ডেরিভেটিভ তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং 2,4,6 ট্রাইব্রোমোফেনল এটার কালার হচ্ছে হোয়াইট, যেটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি করবে। এই কালারটাও আমাকে মনে রাখতে হবে। এই কম্পাউন্ডের কালার কি? কালার হচ্ছে হোয়াইট। হোয়াইট কালারের একটা কম্পাউন্ড তৈরি করে যেটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? এখন কোশ্চেন কি, যে কেন ওয়াটার দেওয়ার সাথে সাথে, মানে সলভেন্টটা যখন ওয়াটার থাকছে কেন তখন ট্রাইব্রোমো ডেরিভেটিভটা তৈরি হলো? এর আনসার হচ্ছে এখানে। দেখো, ওয়াটার যখন থাকবে সলভেন্টে তখন ফেনল রিঅ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে ফেনক্সাইড। কে রিঅ্যাকশন করবে? ফেনক্সাইড রিঅ্যাকশন করবে। আর ফেনক্সাইড হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দ্যান ফেনল, তাহলে এটা মোর রিং অ্যাক্টিভেটিং, তার মানে মোর রিঅ্যাক্টিভ। তাহলে যদি ফেনক্সাইড রিঅ্যাকশন করে এবং ফেনক্সাইড যদি মোর রিঅ্যাক্টিভ হয়, তাহলে তুমি একবার ভাবো বারবার রিঅ্যাকশন হবে কিনা, মাল্টিপল টাইম রিঅ্যাকশন হবে কিনা? রিঅ্যাকশনটা মাল্টিপল টাইম হবে। যদি ফেনল বারবার রিঅ্যাকশন করে তাহলে রিঅ্যাকশনটা মাল্টিপল টাইম হবে। তাহলে কারণটা কি? কারণ ইন ওয়াটার ফেনল রিঅ্যাক্টিভ স্পেসিস নয়, রিঅ্যাক্টিভ স্পেসিসটা হচ্ছে কে? ফেনক্সাইড। বলো, কোনো ডাউট থাকলে বলো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কোনো ডাউট থাকলে বলো, না থাকলেও বলো, লিখে দাও যে নেই, বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলেও বলো। গুড। ওকে, এবার আসো এই ব্রোমিনেশন রিঅ্যাকশন সম্পর্কে আর আর একটুখানি আলোচনা করি, আর একটু ব্রোমিনেশন সম্পর্কে আলোচনা করি। এবার আমরা সেম এই রিঅ্যাকশনটাই অ্যানিলিনের ক্ষেত্রে দেখব, যে ব্রোমিনেশন বা আমরা জেনারেলাইজ করে লিখি হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন রিঅ্যাকশন, এটা অ্যানিলিনের ক্ষেত্রে দেখব। এবার এখানে একটা তোমাকে আর একটা কথা বলি, ভালো করে বুঝবে। ফেনল এবং অ্যানিলিনের অনেকগুলো রিঅ্যাকশন আছে যেগুলো একই রকম। ধরো তুমি এখানে ফেনল নিলে আর পাশাপাশি অ্যানিলিন নিলে, আমি দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। ফেনল আর অ্যানিলিন, অ্যানিলিনেও নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ারটাও এখানে রেজোনেন্স করতে পারে, আর ফেনলের লোন পেয়ারটাও এখানে রেজোনেন্স করতে পারে। কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন না নাইট্রোজেন? ইলেকট্রোনেগেটিভিটি আমাকে অর্ডার বলো, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না নাইট্রোজেন? কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তার মানে ইলেকট্রন দেওয়ার প্রবণতা, টেন্ডেন্সি টু ডোনেট ইলেকট্রন টু বেঞ্জিন রিং কার ক্ষেত্রে বেশি? অ্যানিলিনের ক্ষেত্রে বেশি। বোঝা গেছে? তাহলে অ্যানিলিন ফেনলের থেকেও বেশি রিঅ্যাক্টিভ হবে, অ্যানিলিন ফেনলের থেকেও বেশি রিঅ্যাক্টিভ হবে। বোঝা গেছে ব্যাপারটা? যে যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রন দাও, দুজনেই ইলেকট্রন দেয় বেঞ্জিন রিংয়ে, কিন্তু ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি হবে। তো নাইট্রোজেন কি, এই অ্যানিলিন কি হবে? মোর রিঅ্যাক্টিভ হবে ফেনলের থেকে ইন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এটা মোর রিঅ্যাক্টিভ হবে কোথায়? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এবার আর একটা জিনিস খেয়াল করো, এদের রিঅ্যাকশন মানে ম্যাক্স অনেকগুলো রিঅ্যাকশন দেখবে যে দুটোর ক্ষেত্রে রিঅ্যাকশনগুলো অলমোস্ট সেম। এদের কারণ হচ্ছে, এই জিনিসটা তুমি একটুখানি ভাবার চেষ্টা করো, এটা আমি আউট অফ দ্য কনটেক্সট বলছি, যে এন এইচ আর ও এই দুটো অলমোস্ট সেম টাইপের গ্রুপ। তুমি দেখো NH H NH2 OH OH, কেন সেম টাইপের গ্রুপ?
তাহলে এখানে 7 and 1 8টা ইলেকট্রন আছে, এখানেও 8টা ইলেকট্রন আছে। তো এনএইচ এর জায়গায় ও অনেক জায়গাতেই হবে। আমরা এরকম অনেক রিয়েকশন দেখব যেখানে এনএইচ আসবে, ডাবল বন্ড এনএইচ আসলো, হাইড্রোলিসিস করলে ও হয়ে গেল। তো এনএইচ এর জায়গায় ও তুমি লিখতে পারবে, এটা একটুখানি আপাতত মনে রাখার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছো? যে এনএইচ আর ও ব্যাপারটা একই রকম অনেকটা, যে এনএইচেও 7+8 8টা ইলেকট্রন আছে, ওতেও 8টা ইলেকট্রন আছে। তো এনএইচ এর জায়গায় যদি তুমি ও লেখো, দেখো অ্যানিলিনে এনএইচ এর জায়গায় যদি ও লেখো তাহলে ওটা ওএইচ হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম করে একটুখানি ভাবার চেষ্টা করো। তো কি হয়, এই জন্য ফেনল এবং অ্যানিলিনের অনেকগুলো রিয়াকশন তুমি দেখবে যে তারা একই রকম প্যাটার্নে রিয়াকশন করে। যেমন যেমন আমরা এই রিয়াকশনটাই দেখি। যেমন ফেনলে যখন তুমি ব্রোমিন ওয়াটার দিলে প্রোডাক্ট হলো কি 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ঠিক তেমনি অ্যানিলিন তো ফেনলের থেকেও বেশি রিয়াক্টিভ, অ্যানিলিন ফেনলের থেকেও বেশি রিয়াক্টিভ। তাহলে বলো অ্যানিলিনে যদি তুমি ব্রোমিন ওয়াটার দাও তাহলে প্রোডাক্টটা 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পাবে কিনা, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পাবে কিনা। দেখো এখানে এটা 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও তুমি একই রকমের প্রোডাক্ট পাচ্ছ। তাহলে দুটো রিয়েকশন মনে রাখা সুবিধা। ফেনলের ক্ষেত্রেও ব্রোমিন ওয়াটার 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, অ্যানিলিনে ব্রোমিন ওয়াটার 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এবং এই যে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, এটার কালারও হোয়াইট। আমি এখানে লিখে দিই, এটারও কালারও হোয়াইট, এটাও হোয়াইট পিপিটি তৈরি করবে। তাহলে দুটো কম্পাউন্ডেরই কালার হোয়াইট, এটারও হোয়াইট, এটারও হোয়াইট। ব্যাপারটা অনেকটা সিমিলার, তাই না? আচ্ছা, অ্যানিলিনের ক্ষেত্রে রিয়াকশনের ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। অ্যানিলিন খুবই রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ। এই হ্যালোজেনেশন রিয়াকশনে বা যে কোনো ইলেকট্রোফিলিক রিয়াকশনে অ্যানিলিন খুবই রিঅ্যাক্টিভ। তো অ্যানিলিন রিয়াকশনটাকে কন্ট্রোল করার জন্য তোমাকে কি করতে হবে, যে এটা রিঅ্যাক্টিভিটির পিছনে কারণ কি? রিঅ্যাক্টিভিটির পিছনে কারণ হচ্ছে এখানকার এই লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা বেশি ইলেকট্রন ডোনেট করছে বেনজিন রিংয়ে, তাই জন্য বেনজিন রিং খুবই অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এবং রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে যাচ্ছে, রিঅ্যাকশন ফাস্টার হচ্ছে। তো এই রিঅ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য তোমাকে কি করতে হবে, এখানকার যে এই যে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটা আছে, এই লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটাকে ডিক্রিজ করাতে হবে। যদি নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যায় তাহলে কি হবে, বেনজিন রিংটা কম রিঅ্যাক্টিভ হবে। আর বেনজিন রিং কম রিঅ্যাক্টিভ হলে রিঅ্যাকশন তখন স্লো হবে এবং সেক্ষেত্রে তুমি মনোব্রোমো প্রোডাক্ট পেতে পারো। তাহলে যদি তুমি অ্যানিলিনে মনোব্রোমিনেশন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানকার যে নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ডেন্সিটি আছে সেটাকে ডিক্রিজ করাতে হবে, তবেই তুমি মনোব্রোমো ডেরিভেটিভ অ্যানিলিনের ক্ষেত্রে পেতে পারো। এবং সেটা কিভাবে করা হয় দেখো, যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটাকে কি করে কমানো যায়। একটা রিঅ্যাকশন আছে, নাম হচ্ছে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন অফ অ্যানিলিন কি করা হয় দেখো ভালো করে। প্রথমে কি করব, আমরা অ্যানিলিন নেব, ভালো করে বুঝবে কি করতে হবে। প্রথমে আমরা নেব কি অ্যানিলিন। আমাদের উদ্দেশ্য কি, যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটাকে কি করে কমানো যায়। এবং এক্ষেত্রে আমরা নেব অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, সেটা হচ্ছে এটা CH3C ডাবল বন্ডেড ও C ডাবল বন্ডেড ও CH3। এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তোমরা জানো তো অ্যাসিটিক অ্যাসিড কোনটা? CH3C ডাবল বন্ডেড OH। আরো একটা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নাও, তাহলে দুটো অ্যাসিটিক অ্যাসিড নিলে আর সেখান থেকে যদি তুমি ওয়াটার বের করে দাও তার মানে অ্যানহাইড্রাইড বানাচ্ছ, তাহলে দেখো এটা হয়। ওই জন্য এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে, তাহলে এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইট নেওয়া হয়। এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ, এসি গ্রুপ। কি গ্রুপ? এসি, অ্যাসাইল। এটাকে সংক্ষেপে এসি লেখা হয় বা অ্যাসাইল গ্রুপ লিখতে পারো, অ্যাসাইল গ্রুপ। তো এটাকে সংক্ষেপে লেখা হয় এসি। তো এসি গ্রুপটা এই জন্য এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো Sc2O। কেন? দেখো দুদিকে দুটো এসি গ্রুপ আছে আর মাঝখানে ও, তো এটাকে Sc2O লেখা যেতে পারে। তো তুমি বইয়ে দেখবে Sc2O লেখা আছে, তো সেম জিনিস।
এইটাতে যখন রিয়াকশন করানো হবে তখন কি হয়, এইখানে যে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে না, এই লোন পেয়ারটা কি করবে, এই অ্যাসাইলের এই কার্বনটাতে অ্যাটাক করবে এবং এই ওটা প্রথমে ও মাইনাস হবে, ও মাইনাস ব্যাক করে আসবে আর এই গ্রুপটা ভেঙে যাবে, চলে যাবে এটা। তাহলে এই যে গ্রুপটা, অ্যাসাইল গ্রুপটা এই নাইট্রোজেনের উপরে অ্যাড হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের উপরে যখন এই অ্যাসাইল গ্রুপটা অ্যাড হয়ে যাবে তখন এটা এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, NH C ডাবল বন্ডেড ও CH3। ঠিক আছে, এই অ্যাসাইল গ্রুপটা এখানে অ্যাড হবে। তো অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিয়ে যখন রিঅ্যাকশন করা হয় তখন এই গ্রুপটা এখানে চলে আসে। দেখো এবার এই গ্রুপটা, আমাকে বলো এই গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ, অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ না মেটা ডিরেক্টিং গ্রুপ? এটা ডিরেক্টিং গ্রুপ। হুম, এই গ্রুপটা কি ধরনের গ্রুপ খাতা দেখে বলো, আমরা তো এটা আলোচনা করেছি না এই গ্রুপটা। হুম, ভালো করে দেখে শুনে বলো, চিন্তা করে বলো, ভুলে গেছো, পড়ছো না, এটাই হচ্ছে মূল কথা। না পড়লে তো কিছু করা যাবে না। ওকে, এটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে, এই যে নাইট্রোজেনের সাথে পিএইচ এই গ্রুপটা অ্যাড আছে না, তাহলে এন ফিনাইল ইথানামাইড, অথবা এটার আরেকটা নাম আছে অ্যাসিটানিলাইট। ঠিক আছে, এই গ্রুপটা এখানে পিরিডিনকেও ইউজ করা হয়, পিরিডিন নেওয়া হয়, পিরিডিন এখানে কাজ করে হচ্ছে তোমার এই রিয়াকশনটাকে ফাস্টার করে পিরিডিন। ওকে, যাই হোক, পিরিডিন হচ্ছে এটা বেস হিসেবে কাজ করে, লাস্টে এখান থেকে এইচ প্লাসটা নেয়। দেখো এখানে দুটো এইচ ছিল, এখন একটা এইচ আছে, তো লাস্টে যে এইচ প্লাসটা সেটা পিরিডিন নেবে। ওকে, যাই হোক, তো এটা তৈরি হয় অ্যাসিডানিলাইট। এবার এইখানে একটা জিনিস ভালো করে বোঝো, এই গ্রুপটা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, কারণ এখানে লোন পেয়ার আছে নাইট্রোজেনে, প্রথম অ্যাটমে লোন পেয়ার থাকলে এটা ইলেকট্রন ডোনেটিং হয়, তাহলে এটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ হবে। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, এই যে গ্রুপটা তৈরি হয়েছে এই গ্রুপটার ইলেকট্রন ডেন্সিটিটা, নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটিটা এখন এই দিকে সিওর সাথেও রেজোনেন্স করতে পারে। তার মানে আগে কি ছিল, আগে নাইট্রোজেনের যে ইলেকট্রন ডেন্সিটিটা ছিল সেটা শুধুমাত্র বেঞ্জিন রিং এ দিকেই আসছিল, মানে বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছিল। কিন্তু এবার অ্যাসিটানিলাইটের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা বেঞ্জিন রিং এর দিকেও যেমন আসবে সেরকম সিও গ্রুপের দিকেও যাবে, দুদিকেই রেজোনেন্স করবে। তাহলে বলো তো বেঞ্জিনের দিকের ইলেকট্রন ডেন্সিটিটা কমে গেল কিনা, রিঅ্যাক্টিভিটি বেঞ্জিনের আগের তুলনায় কম হলো কিনা, রিঅ্যাক্টিভিটি বেঞ্জিনের কমে গেল কিনা? কমে গেল। তাহলে রিঅ্যাক্টিভিটি যদি কমে যায়, এবার যদি তুমি এখানে ব্রোমিনেশন করো, ভালো করে বুঝবে, রিঅ্যাক্টিভিটি কমে গেছে, এবার যদি তুমি এখানে করো ব্রোমিনেশন, এই অ্যাসিটানিলাইটের মধ্যে তুমি ব্রোমিনেশন করছো, তাহলে ব্রোমিন নিলে, আর এক্ষেত্রে সলভেন্ট হিসেবে তুমি অ্যাসিটিক অ্যাসিড নেবে, কারণ অ্যাসিটিক অ্যাসিড এখানেও তৈরি হয়েছিল, এই গ্রুপটা যখন চলে গেছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছিল, তো ব্রোমিন নিলে এখানে। তো এক্ষেত্রে যেহেতু এটা রিঅ্যাক্টিভিটি কম, আগের যে রিঅ্যাক্টিভিটির মতো রিঅ্যাক্টিভ নয়, তাহলে এক্ষেত্রে ব্রোমিনেশন যখন তুমি করবে তখন ব্রোমিনেশনে তুমি প্যারা প্রোডাক্টটাকে মেজর প্রোডাক্ট হিসেবে পাবে এবং মনোব্রোমো ডেরিভেটিভ পাবে। এক্ষেত্রে তুমি আর ডাইব্রোমিনেশন ট্রাইব্রোমিনেশন হবে না, এক্ষেত্রে মনোব্রোমিনেশন হবে এবং এই প্রোডাক্টটাকে তুমি মেজর প্রোডাক্ট হিসেবে পাবে। বোঝা গেল? এবার আমার কি আবার তো আমার অ্যানিলিন ফেরত পেতে হবে,
তো এই গ্রুপটার একটা বিশেষত্ব হচ্ছে কি, যে এই গ্রুপটাকে হাইড্রোলিসিস করা যায়। তুমি যদি এই বন্ডটাকে ভাঙতে চাও এইখান থেকে, ভেঙে যদি বোথ সাইড একদিকে এইচ আর একদিকে ওইচ অ্যাড করো, তাহলে তুমি আবার অ্যানিলিন পাবে। তো এইটাকে হাইড্রোলিসিস করার জন্য তুমি নিতে পারো যে কোনো বেস, মিনারেল বেস অথবা অ্যাসিড নিয়ে যদি এটাকে হিট করো, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভাঙলে তুমি আবার কি ফেরত পাবে, অ্যানিলিন। তোমার যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাই, তোমার NH2 গ্রুপটাই আবার চলে আসবে এবং প্যারা পজিশনে ব্রোমিন অ্যাড হবে। তাহলে তুমি প্যারা ব্রোমো অ্যানিলিন মনোব্রোমিনেটেড প্রোডাক্ট পাবে। বলো, রিয়াকশনটা বোঝা গেছে? কোনো যে যদি তুমি মনোব্রোমিনেশন প্রোডাক্ট করতে চাও, আবারও বলি, মনোব্রোমো প্রোডাক্ট যদি তুমি পেতে চাও, তাহলে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাবিলিটি তোমাকে কমাতে হবে। আর সেটা কমানো যায় কিভাবে? অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে। অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাকে প্রথমে একটা অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করতে হবে নাইট্রোজেনের সাথে, যার ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটিটা কিছুটা সিও গ্রুপের সাথে চলে যাবে, যার ফলে রিঅ্যাক্টিভিটি কমে যাবে। এবার যদি আমি ব্রোমিনেশন করি তাহলে মনো ব্রোমিনেশন হবে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এটা বুঝতে? নেই তো? দেখো এখনো। তাহলে আমরা দুটো রিঅ্যাকশন দেখলাম, ফেনলের ক্ষেত্রে এবং অ্যানিলিনের ক্ষেত্রে। কোন রিঅ্যাকশন দেখলাম? ফেনলের ক্ষেত্রেও আমরা নাইট্রেশন কি বলে ব্রোমিনেশন দেখলাম, আর অ্যানিলিনের ক্ষেত্রেও আমরা ব্রোমিনেশন রিঅ্যাকশন দেখলাম। এবার আসো নাইট্রেশন রিঅ্যাকশন। নাইট্রেশন দুটোর ক্ষেত্রেই আমরা দেখব, ফেনলের ক্ষেত্রেও দেখব এবং অ্যানিলিনের ক্ষেত্রেও দেখব। দুটোর ক্ষেত্রেই আমরা নাইট্রেশন রিঅ্যাকশন দেখব। দেখো, ফেনল রিঅ্যাক্টিভ, আমরা তো জানি ফেনল রিঅ্যাক্টিভ, কারণ ফেনলের ক্ষেত্রে আমরা দেখেছি যে OH গ্রুপটা বেঞ্জিন রিং ইলেকট্রন ডোনেট করে। তো ফেনল রিঅ্যাক্টিভ। তো ফেনলে যদি আমরা নাইট্রেশন করতে চাই, তাহলে তোমাকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এরকম নেওয়ার কোনো দরকার নেই। শুধু ডাইলিউট নাইট্রিক অ্যাসিডেই ফেনলের রিয়াকশন করাতে পারে, যেহেতু খুব বেশি রিয়াক্টিভ। তো ওই জন্যে তুমি যদি ফেনল নাও, আর ফেনলের মধ্যে যদি তুমি জাস্ট ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দাও, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, এবং বেশি হিট করার দরকার নেই, লো টেম্পারেচারে, কত 298 কেলভিন, হ্যাঁ না, হিট করার দরকার নেই, লো টেম্পারেচারে 290, নর্মাল টেম্পারেচার 25°C, হ্যাঁ না। তাহলে রুম নর্মাল টেম্পারেচারে যদি তুমি এখানে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নাও, হিট করা দরকার। জেনারেলি আমরা কি দেখেছিলাম, নাইট্রেশন রিঅ্যাকশন একটু হিট করতে হতো, বেঞ্জিনের নাইট্রেশন রিঅ্যাকশনে হিট করতে হতো। এক্ষেত্রে হিট করার প্রয়োজন নেই, কারণ ফেনল অলরেডি রিঅ্যাক্টিভ। এবং ফেনলে যদি তুমি রিঅ্যাকশন করো ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নিয়ে, তাহলে বলো তো, ডাইলিউট যদি নাও তাহলে মনো নাইট্রেশন হবে না পলিনাইট্রেশন হবে? কি মনে হয়? যদি তুমি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নাও লো টেম্পারেচার, পলিনাইট্রেশন হবে। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড লো টেম্পারেচারে, ভালো করে ভাবো। আমি যদি কনসেন্ট্রেটেড নেই সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু ডাইলিউট নিচ্ছি তাহলে মনো হবে, তাহলে মনো নাইট্রো প্রোডাক্ট হবে। তাহলে অর্থো নাইট্রো প্রোডাক্ট আর প্যারা নাইট্রো প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট পাবে। ডাইলিউটে তো ওয়াটারও থাকছে, তাহলে পলি কেন হচ্ছে না? ডাইলিউট নাইট্রিক অ্যাসিড যখন আমরা নিচ্ছি, তখন আমাদের যে আমার ইলেকট্রোফাইলটা কি, ইলেকট্রোফাইলটা হচ্ছে নাইট্রোনিয়াম NO2+। এই ইলেকট্রোফাইলটা তো তৈরি হয়। নাইট্রেশনের ইলেকট্রোফাইলটা কি, তোমার যদি ইলেকট্রোফাইলের পরিমাণটাই কম থাকে তাহলে তো রিঅ্যাকশন মনোনাইট্রেশনই হবে। আর একটা বিষয় হচ্ছে যে যখনই তুমি একটা নাইট্রো গ্রুপ বেঞ্জিন রিংয়ে অ্যাড করে দেবে, এই যে নাইট্রো গ্রুপটা এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হ্যাঁ কি না? তাহলে যখনই একটা বেঞ্জিন রিংয়ে নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করে দেবে, সেকেন্ড নাইট্রো গ্রুপটা ইন্ট্রোডিউস করার জন্য তোমার ইলেকট্রোফাইলের কনসেন্ট্রেশন বেশি লাগবে, কিন্তু ইলেকট্রোফাইল তো এখানে অলরেডি ডাইলিউট লো কনসেন্ট্রেশনে আছে। তো ওই জন্যে ইলেকট্রোফিলিক রিয়াকশনের ক্ষেত্রে যদি তুমি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নাও, তাহলে মনোনাইট্রেশন প্রোডাক্টটি তুমি পাবে। এবার এক্ষেত্রে দুটো প্রোডাক্ট হয়েছে,
একটা অর্থোনাইট্রোফেনল, একটা প্যারানাইট্রোফেনল। এবার এই দুটোর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে কি, যে অর্থোনাইট্রোফেনল যেটা, এই অর্থোনাইট্রোফেনলে এইখানে হাইড্রোজেন বন্ডিং আছে। এই হাইড্রোজেন বন্ডিংটা কি ধরনের হাইড্রোজেন বন্ডিং? ইন্ট্রা মলিকুলার। জানো তো এগুলো, ইন্ট্রা মলিকুলার, ইন্টার মলিকুলার। তাহলে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এখানে আছে। তার মানে একটা মলিকুলের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং, ওই জন্য ইন্ট্রা। ইন্ট্রা মানে সেম মলিকুলের মধ্যে হচ্ছে ইন্ট্রা মলিকুলার। কিন্তু যদি তুমি প্যারাটাকে দেখো, প্যারানাইট্রোফেনলটাকে যদি দেখো, তাহলে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি হবে? প্যারানাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ডিংটা দুটো মলিকুলের মধ্যে হবে। তাহলে দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে। তাহলে এই ধরনের হাইড্রোজেন বন্ডিংকে বলা হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার মলিকুল, দুটো আলাদা মলিকুলের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে দুই রকমের হাইড্রোজেন বন্ডিং হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রা, একটা ইন্টার। ইন্ট্রা মানে একই মলিকুলের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন ইন্ট্রা, যখন দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে তখন সেই হাইড্রোজেন বন্ডিংটাকে বলা হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। বোঝা গেছে? এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে যখন ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে তখন এই মলিকুলটা কারোর সাথে কানেক্টেড না, এই মলিকুলটা একা এক্সিস্ট করছে, সিঙ্গেল। কিন্তু সেকেন্ড কেসে এক্ষেত্রে কিন্তু একটা মলিকুল একা এক্সিস্ট করছে না, কিন্তু অন্য মলিকুলের সাথেও কানেক্টেড আছে হাইড্রোজেন বন্ডিং এর থ্রুতে। তো আমাকে বলো এই দুটোর মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হবে? প্যারানাইট্রোফেনলটার বয়লিং পয়েন্ট বেশি হবে, না অর্থোনাইট্রোফেনলটার বয়লিং পয়েন্ট বেশি হবে? ওকে, তাহলে যেটার ক্ষেত্রে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে এর বয়লিং পয়েন্ট কি হবে? বেশি হবে। আর এর বয়লিং পয়েন্ট কি হবে? কম্পারেটিভলি কম হবে। তাহলে দুটোর মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স থাকবে, তাই না? একটা বয়লিং পয়েন্টের ডিফারেন্স থাকবে। তাহলে এই দুটোকে যদি আমাকে সেপারেট করতে হয় তাহলে আমরা কি করব? আমরা ডিস্টিলেশন করব। বোঝা গেছে? তাহলে এই দুটোকে সেপারেট করার জন্য যে টেকনিক ইউজ করা হয় সেটার নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন। তাহলে দে আর সেপারেটেড বাই স্টিম ডিস্টিলেশন। স্টিম ডিস্টিলেশন, তাহলে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে এটাকে সেপারেট করা হয় এই অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে। এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, যে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে কিভাবে সেপারেট করা হয়। ডিস্টিলেশন পদ্ধতিতে সেপারেট করা যেতে পারে। স্টিম ডিস্টিলেশন ইজ একটা স্পেশাল টেকনিক যেটার মাধ্যমে এটাকে সেপারেট করা হয়। আমি আশা করছি কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি। ফেনলের মধ্যে যদি তুমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নাও এবং হাই টেম্পারেচারে যদি নাও, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাহলে তোমার কি মনে হয় পলিনাইট্রেশন হবে কিনা ফেনল নিলে? এর মধ্যে কি নিলে? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এক্ষেত্রে তোমার প্রোডাক্ট হয়ে যাবে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল।
2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এবং এই কম্পাউন্ডটার আর একটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। নামটা মনে রাখতে হবে, পিক্রিক অ্যাসিড, এটার নামই হচ্ছে পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে পিক্রিক অ্যাসিড বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে পিক্রিক অ্যাসিড বলা হয়। কিন্তু দেখো, এই যে পিক্রিক অ্যাসিড প্রোডাক্টটা এখানে তৈরি হবে না, এই প্রোডাক্টের ইল্ড খুবই কম হবে, ইল্ড, পুয়ার ইল্ড হবে। কেন পুয়ার ইল্ড হবে? কারণ ধরো তুমি একটা নাইট্রো গ্রুপ প্রথমে অ্যাড করলে, যখনই একটা নাইট্রো গ্রুপ অ্যাড হবে রিঅ্যাক্টিভিটি বেনজিন রিং কমে যাবে। সেকেন্ড নাইট্রো গ্রুপ অ্যাড করলে রিঅ্যাক্টিভিটি আরো কমে গেল। তাহলে যখন তুমি থার্ড নাইট্রো গ্রুপটাকে ইন্ট্রোডিউস করতে চাইবে তখন তো খুবই কম পরিমাণে রিঅ্যাকশন হবে না, তাই জন্যে এর ক্ষেত্রে ইল্ডটা কি হবে? পুয়ার ইল্ড হবে। তাহলে তিনটে নাইট্রো গ্রুপ তুমি যখন ইন্ট্রোডিউস করবে, থার্ড নাইট্রো গ্রুপটা ইন্ট্রোডিউস করার সময় তুমি খুবই কম পরিমাণে প্রোডাক্ট পাবে। এই জন্য এই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রোডাক্টটা খুবই কম তৈরি হবে। আশা করছি বুঝতে পেরেছি। কারো যদি কোনো ডাউট থাকে বলো। আছে? স্যার তাহলে মনোই ফর্ম হবে যদি এত কম হচ্ছে? এইটা তৈরি হয় কিন্তু পুয়ার ইল্ড হয়, কম পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়। প্রোডাক্টটা ট্রাইব্রোমোফেনলটা কম পরিমাণে তৈরি হবে। এর সঙ্গে তুমি মনোব্রোমো পেতে পারো, ডাইব্রোমো পেতে পারো, কিন্তু কনসেন্ট্রেটেড নিলে ট্রাইব্রোমো ডেরিভেটিভটাই হয়, কিন্তু পরিমাণটা কম পরিমাণে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো সেম রিঅ্যাকশন যদি আমরা অ্যানিলিনের ক্ষেত্রে দেখি, সেম নাইট্রেশন রিঅ্যাকশন অ্যানিলিনের ক্ষেত্রে দেখি। অ্যানিলিনের ক্ষেত্রে বলো যে যদি তুমি নাইট্রেশন রিঅ্যাকশন করো কনসেন্ট্রেটেড নিয়ে, নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কি মনে হয় ট্রাইব্রোমো ট্রাইনাইট্রো ডেরিভেটিভ পাবে না মনোনাইট্রো? দেখো, যদি তুমি সেম রিঅ্যাকশন অ্যানিলিনের সাথে করো, অ্যানিলিন নাইট্রেটিং এজেন্ট তোমরা জানো কি? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে ধরো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আমি নিলাম আর কনসেন্ট্রেটেড আমি সালফিউরিক অ্যাসিড নিলাম। ঠিক আছে, হিট করলাম মনে করো একটু হায়ার টেম্পারেচার। টেম্পারেচারটা খুব বেশি হাই রাখা যাবে না, আমি এখানে 288 কেলভিন টেম্পারেচার নেব। এই টেম্পারেচারে আমি যদি এটাকে হিট করি, এই রিঅ্যাকশনটা যদি করি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড 288 কেলভিন, টেম্পারেচারটা কিন্তু 288 নেওয়া হয়েছে। ওকে, কি হবে দেখো, নাইট্রেশন হবে। যদি তুমি হিট করো হয়তো পলিনাইট্রেশন হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য ধরো মনোনাইট্রেশন প্রোডাক্ট করা, তাই জন্য আমরা কম টেম্পারেচার নিয়েছি। তাহলে মনোনাইট্রো প্রোডাক্ট হবে। এবার এখানে এই মনোনাইট্রো প্রোডাক্ট যখন তুমি দেখবে তাহলে কি কি প্রোডাক্ট হতে পারে দেখো, প্যারানাইট্রো প্রোডাক্ট হতে পারে, অর্থোপ্যারা ডিরেক্টিং তো, অর্থোনাইট্রো প্রোডাক্ট হতে পারে। এই দুটো প্রোডাক্টই পাবে, তুমি ভাববে যে দুটোই হবে তাই না, অর্থ আর প্যারা। বলো তো এক্ষেত্রে মেটা প্রোডাক্ট হবে কিনা? মেটা প্রোডাক্ট হবে কিনা, কি মনে হয় মেটা প্রোডাক্ট হবে না? কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা মেটা প্রোডাক্টও পাই। ভালো করে বোঝার চেষ্টা করবে, এক্ষেত্রে আমরা মেটা প্রোডাক্টটাও পাই, এবং পার্সেন্টেজের দিক দিয়ে যদি তুমি দেখো এটা 47% পাওয়া যায়, এটা 2% পাওয়া যায়, এটা 51% পাওয়া যায়। তো
47% মেটা প্রোডাক্ট কি করে হয়ে গেল? মেটা প্রোডাক্ট তো হওয়ারই কথা ছিল না। কোশ্চেনটা কি ছিল বলো তো? কি যে অ্যানিলিন এইটা তো অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ, তো এটা তো মেটা প্রোডাক্ট দেওয়ারই কথা নয়। সে জায়গায় এই রিয়াকশনের ক্ষেত্রে মেটা প্রোডাক্ট 47% হলো। এখন কোশ্চেন হতে পারে কেন কেন মেটা প্রোডাক্ট তৈরি হবে 47%? তো এটার আনসার হচ্ছে যে অ্যানিলিন হচ্ছে একটা বেস, আর এইখানে যে কন্ডিশনে রিয়াকশনটা করা হচ্ছে ভালো করে দেখো, যে কন্ডিশনে আমরা রিয়াকশনটা করছি এই কন্ডিশনটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডিক মিডিয়াম, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, স্ট্রং অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক মিডিয়াম যদি হয় তাহলে বেস কি হবে? বেস তো অ্যাসিডের সাথে রিয়াকশন করবে আগে। তাহলে এইচ প্লাস মিডিয়াম আছে, স্ট্রং অ্যাসিডিক মিডিয়াম, তাহলে নাইট্রোজেন তো আগে এখানে অ্যাটাক করবে, অ্যাসিড বেস রিয়াকশন সবার প্রথমে হবে। তাহলে যদি অ্যাসিড বেস রিয়াকশন হয় তাহলে তুমি তো এখানে আর অ্যানিলিন তো আর অ্যানিলিন থাকবে না, অ্যানিলিন তো হয়ে যাবে অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিন কি হয়ে যাবে? অ্যানিলিনিয়াম আয়ন। আমাকে বলো এই অ্যানিলিনিয়াম আয়নটা কি ডিরেক্টিং? এই যে গ্রুপটা এটা কি ডিরেক্টিং? অর্থো ডিরেক্টিং, অর্থোপ্যারা ডিরেক্টিং না মেটা ডিরেক্টিং? এই গ্রুপটা কি ডিরেক্টিং গ্রুপ? অর্থোপ্যারা ডিরেক্টিং না মেটা ডিরেক্টিং? মেটা ডিরেক্টিং। তাহলে এটা মেটা ডিরেক্টিং গ্রুপ। তাহলে তোমার তো মেটা ডিরেক্টিং গ্রুপই তো থাকছে ইকুইলিব্রিয়ামে, এবং এটা অলমোস্ট ইকুয়াল অ্যামাউন্টে, অ্যানিলিন এবং অ্যানিলিনিয়াম আয়ন অলমোস্ট ইকুয়াল অ্যামাউন্টে থাকছে। তাই এই অ্যানিলিনিয়াম আয়নটা যখন রিয়াকশন করবে নাইট্রেশন, তখন তো মেটা প্রোডাক্টটা দেবে। যখন তোমার অ্যানিলিনিয়াম আয়নটা রিয়াকশন করবে তখন তো তুমি মেটা প্রোডাক্টটা পাবে, যখন তোমার অ্যানিলিন রিয়াকশন করবে তখন তুমি অর্থোপ্যারা প্রোডাক্টটা পাবে। কিন্তু অ্যানিলিনিয়াম আয়ন যখন রিয়াকশন করবে তখন তো তুমি মেটা প্রোডাক্ট পাবে। আর এই জন্যে মেটা প্রোডাক্টটা এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে তৈরি হয়। তাহলে কোশ্চেন আসতে পারে যে কেন মেটা প্রোডাক্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে তৈরি হয় ডিউরিং নাইট্রেশন অফ অ্যানিলিন? আনসার কি হবে? নাইট্রেশন অফ অ্যানিলিন, aniline is a base in strong acidic medium, aniline convert into anilinium ion which is a meta directing group, আর এটা মেটা ডিরেক্টিং হওয়ার জন্যই মেটা প্রোডাক্টটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে তৈরি হয় ডিউরিং নাইট্রেশন অফ অ্যানিলিন। ক্লিয়ার? এবার মনে করো যে তুমি মেটা প্রোডাক্টটা চাও না, তুমি শুধু অর্থ আর প্যারা প্রোডাক্ট চাও। তাহলে আবারও একই কনসেপ্ট। কনসেপ্ট কি? যে তোমাকে এই নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে কি হবে? তাহলে অ্যানিলিনিয়াম আয়ন হতে পারবে না, আর অ্যানিলিনিয়াম আয়ন হতে না পারলে তোমার মেটা প্রোডাক্ট হবে না। বোঝা গেছে? যায়নি? এবং এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার কমানোর যে রিয়েকশনটা কি ছিল মনে আছে? নাইট্রোজেনের উপর লোন পেয়ার কমানোর রিয়েকশনটা কি ছিল? কোন রিয়েকশনটা ছিল যে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটাকে কমিয়ে দেওয়া যায়? কি ছিল? অ্যাসিটাইলেশন। তাহলে এখানে NH2 আর এইখানে তোমাকে করতে হবে অ্যাসিটাইলেশন। কি নিতে হবে? Ac2O ইন প্রেজেন্স অফ পিরিডিন। ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি, এটা তো আর মেকানিজম দেখানোর দরকার নেই। তাহলে এটা হয়ে যাবে NHCOCH3। এবার নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কি হয়ে গেল? কমে গেল। এবার নাইট্রোজেনের উপর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি যখন কমে যাবে, এবার তুমি নাইট্রেশন রিয়েকশন করো। এবার তুমি সেম রিয়েকশন করো, নাইট্রেশন রিয়েকশন। সেম নাইট্রেশন রিয়েকশন যদি করো তাহলে এখানে তুমি নিলে নাইট্রিক অ্যাসিড, তুমি নিলে সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার কত নিতে হবে? 288 কেলভিন। টেম্পারেচার মনে রাখতে হবে কিন্তু, মনে এটা খেয়াল রেখো যে এরকম না যে টেম্পারেচার আমি মনে রাখবো না তাও হবে, এরকম না, টেম্পারেচারও মনে রাখতে হবে রিয়েকশনের ক্ষেত্রে। বলো এবার তুমি মেজর প্রোডাক্ট কি পাবে? মেজর প্রোডাক্ট কি পাবে? প্যারা। প্যারা মেজর প্রোডাক্ট পাবে। তাহলে মনোনাইট্রেশন হবে। এবার এই মনোনাইট এখানে প্যারা প্রোডাক্টটা হবে, কারণ এখানে তো লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে গেছে। তাহলে এখানে প্যারা প্রোডাক্টটা পাবে। মেটা প্রোডাক্টটা আর তৈরি হবে না, কারণ নাইট্রোজেনটা আর প্লাস হতে পারছে না, কারণ লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি নেই, নাইট্রোজেন H+ নিতে পারবে না। বোঝা গেল? তারপরে জন্য কি করতে হয়, যে এই গ্রুপটাকে যদি আমার এখানে ভাঙতে হয় তার জন্য কি করতে হয়? এই গ্রুপটা যদি এখানে আমি ভাঙতে চাই তার জন্য কি করতে হয়? হাইড্রোলাইসিস। আর হাইড্রোলাইসিসটা কিসের বেসিসে প্রেজেন্সে?
এইচ প্লাস অর OH মাইনাসের প্রেজেন্সে আমাদের এই হাইড্রোলিসিসটা করতে হয়। তাহলে প্রোডাক্টটা কি পাওয়া যায়? প্রোডাক্টটা পাওয়া যায় হচ্ছে এখানে তৈরি হবে NH2 আর প্যারানাইট্রো অ্যানিলিন প্রোডাক্ট তুমি পাবে। এইভাবে মেজর প্রোডাক্ট হিসেবে প্যারানাইট্রো অ্যানিলিন আমরা পেতে পারি। তো আইডিয়াটা বোঝা গেছে? বলো, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে একবার বলো। আছে ডাউট? দেখো একবার। নেই তো? গুড। তাহলে আজকে এখানেই থাকলো, আবার কালকে আমরা এখান থেকে কন্টিনিউ করবো এর পরের দিনকে। আবার এই জিনিসগুলো তোমরা কোথায় পাবে? ফেনল চ্যাপ্টার পড়বে, অ্যালকোহল ফেনল ইথারে ফেনলে যাবে, গিয়ে পড়বে একবার, প্যারাগ্রাফটা রিডিং করবে। আর অ্যামিন চ্যাপ্টারে গিয়ে অ্যানিলিনের ওখানে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে প্যারাগ্রাফটা রিডিং করবে। কি বললাম বুঝতে পেরেছো? এই দুটো জায়গায় একবার করে রিডিং করে দেখো যে এই আমি যে কথাগুলো বললাম সেগুলোই সেখানে লেখা আছে কিনা। এর পরের দিন আমি অবশ্যই এনসিইআরটিটা পড়িয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে।